নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কলকাতা সফরের শেষ পর্যায়ে সল্টলেকের হোটেলে দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠকে অমিত শাহ। সায়েন্স সিটিতে বার্তা মণ্ডল সভাপতিদের। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একগুচ্ছ দাবি এবং নালিশ নিয়ে সাক্ষাৎ জ্ঞানেশ কুমারের সঙ্গে। চলতি মৌসুমে শীতলতম দিনের খেতাব পেল বুধবার। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপটে ব্যাটিং শীতের। দার্জিলিংয়ে পারদ নামল 4 ডিগ্রিতে। ঢাকায় বহু মানুষের সমাগমে শেষকৃত্য বেগম খালেদা জিয়ার। ভারত সরকারের তরফে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের রাজধানীতে ভারতের প্রতিনিধি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধে নির্বাচন কমিশনের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ অভিষেকের। তিনি বলেন, ইভিএম নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকেই। বাংলার এসআইআর সংক্রান্ত 5 দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে 10 জনের প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। অভিষেকের দাবি, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকে। এই বলে বিজেপি বিরোধী দলগুলিকে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ। বাংলায় 1 কোটির বেশি ভোটারের অসঙ্গতি রয়েছে বলে তথ্য উঠে এসেছে। এরা কারা? মূলত এই প্রশ্নের উত্তর পেতেই দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, যদি সত্যি 1 কোটিরও বেশি ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিমেন্সি বা বাতিলের তালিকায় থাকে, তাহলে সেই তালিকা জনসমক্ষে আনতে হবে কমিশনকে। একইভাবে এই তালিকায় কজন রোহিঙ্গা বা বাংলাদেশি রয়েছে তারও নথি প্রকাশ করতে হবে। এদিন এসআইআরের সঙ্গে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, অনেক বিষয় আলোচনা হলেও 2 থেকে 3টি বিষয় ছাড়া কোনো প্রশ্নের মন মতো উত্তর পাননি তারা। এরপরই কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। বলেন, অন্যান্য দল যেটা ধরতে পারেনি সেটা তৃণমূল ধরেছে। চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায়। অভিষেক বলেন, মহারাষ্ট্রে, হরিয়ানায়, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি 88% স্ট্রাইক রেটে জিতেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা হচ্ছে কারণ ভোটার তালিকায় চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। তৃণমূল সাংসদের বক্তব্য, কোন সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে তা খতিয়ে দেখা উচিত। তৃণমূলের প্রতিনিধি দলের প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। সংবাদ মাধ্যমে তিনি জানান, বাকি কমিশনারদের সঙ্গে কথা বলতেই দেননি জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, মেজাজ হারিয়ে তার দিকে আঙুল তুলে কথাও বলেন তিনি। অভিষেকের চ্যালেঞ্জ, তিনি ভুল হলে কমিশন 2.5 ঘণ্টার ভিডিও ফুটেজ প্রকাশ করুক। জ্ঞানেশ কুমারকে এই ইস্যুতে অভিষেকের কড়া বার্তা, আমাদের সঙ্গে কথা বলতে গেলে আঙুল নামিয়ে কথা বলতে হবে, কারণ আমরা জনতার দ্বারা নির্বাচিত, আপনার মতো মনোনীত নই। হাই নিউজ নেটওয়ার্ক। অভিমান ভাঙতে এবার আসরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর বৈঠকে হাজির অভিমানী দিলীপ। বুধবার কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে শাহ। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? দীর্ঘদিন ধরেই আদি নব্যদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একটা সময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। বঙ্গ বিজেপির নেতাদের আচরণে স্বাভাবিকভাবেই অভিমান জমেছে তার মনে। সেই অভিমান ভাঙাতে এবার আসরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শাহ। সেখানেই ডাক পেয়েছেন দিলীপও। দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীন বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার 18টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। এখানেই শেষ নয়,
তিনি রাজ্য সভাপতি থাকাকালীনই 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। তবে পরবর্তীতে দলে নতুন মুখ এসেছে। একদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সেই তালিকায় ছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষও। 24 লোকসভায় নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হয় তাকে, যেখানে কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। এরপর সময় যত এগিয়েছে দিলীপ তত বেশি করে কোণঠাসা হয়েছেন। চলতি বছরে মোদি ও শাহ কলকাতায় সফরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানে ডাক পাননি তিনি। তা নিয়ে অভিমানও উগরে দিয়েছেন। দিলীপ ব্রাত্য হওয়ার পর একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবিও হয়েছে। অনেকেই বলেছেন দিলীপ সহ পুরনো মুখ ফিরলেই বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবেন। সম্প্রতি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও দিলীপকে নিয়ে মুখ খুলেছেন। বলেছিলেন, দিলীপ ঘোষের আমলেই 18 সাংসদ, ভুললে চলবে না। উনি সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তার নিজস্ব স্টাইলের জন্য তাকে পছন্দ করেন বহু মানুষই। ওনার মধ্যে এখনও সেই আগুন আছে। অর্থাৎ হারানো জমি ফিরে পেতে দিলীপকে যে প্রয়োজন তা অনুভব করছেন দলের সদস্যরাই। এসবের মাঝেই কলকাতায় শাহর বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে মঙ্গলবার সুনীল বনসাল ফোন করেন দিলীপ ঘোষকে, শাহর বৈঠকের আমন্ত্রণ জানান। সেই মতোই বুধবার সকালে বৈঠকে হাজির হয়েছেন দিলীপ। ওয়াকিবহল মহলের ধারণা 26-এর বাংলায় শিকড় মজবুত করতে দিলীপেই ভরসা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই অভিমানী দিলীপের মান ভাঙাতে আসরে খোদ শাহ। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরের বাতাসের সঙ্গে জাঁকিয়ে শীতও পড়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। তারই সঙ্গে বড়দিন ও নববর্ষের ছুটি, সব মিলে উৎসবের মুডে শহর কলকাতা। মহানগরের দর্শনীয় স্থান ভিক্টোরিয়াতে দেখা গেল উপচে পড়া ভিড়। শীতকাল পড়ার সাথে সাথে মানুষের প্ল্যানিং শুরু হয়ে যায় যে তারা কোথায় কোথায় যাবে, কোথায় পিকনিক করবে, কোন মেলাতে যাবে, এসব প্ল্যানিং তাদের শুরু হয়ে যায়। আর কলকাতাতে সেই ঘোরার জায়গার কোনো অভাব নেই। বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন দিক থেকে মানুষ আসে সেখানে সেই জায়গাগুলোকে ভিজিট করতে। সেরকমই আজকে আমরা এসে গেছি ভিক্টোরিয়া, যেখানে আশেপাশটা দেখলেই বোঝা যাচ্ছে কত মানুষের ভিড় জমেছে এখানে। চলুন কথা বলে নেব কিছু মানুষের সাথে যে তাদের নিউ ইয়ারের প্ল্যানে কি কি রয়েছে। ছুটির মুডে শহর। কেউ বাড়িতে ছুটি নিয়ে শীতের রোদ উপভোগ করছেন, তো কেউ আবার পরিবার নিয়ে ঘুরছেন শহরে। কাজের দিন হলেও ভিড় দেখা গিয়েছে ভিক্টোরিয়া, রবীন্দ্র সদন চত্বর, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। প্রতিটা জায়গাতেই প্রবেশের জন্য লম্বা লাইন মানুষের। বছরের শেষ দিনে ঘুরতে এসে কি বলছেন পর্যটকেরা? অ্যাকচুয়ালি আমি থাকি দুর্গাপুরে, আমি এসেছি আমার কলকাতা আমার বাপের বাড়ি। তো প্ল্যানিং বলতে যে এসেছি, এখন আছি 2 তারিখ অবধি থাকবো। তো মা বাবাকে নিয়ে, মা বাবা এখানে আছে, দাদা বৌদি মা বাবা, ইভেন আমার ননদ নন্দাইও এখানেই থাকে কাছাকাছি। তো সবাইকে নিয়ে একসাথে একটু গেট টুগেদার করছি, আনন্দ করছি। একা একা না, মানে সবাইকে নিয়ে, পরিবার নিয়ে, সব আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করবো, এটাই নতুন বছরের প্ল্যান। নতুন বছরে টু বি অনেস্ট আমি তো আমার হোম টাউন তো দুর্গাপুর, আমি এখানে এসেছি তো ফ্যামিলির সাথে টাইম কাটাবো। নতুন বছরটা স্টার্ট করবো ফ্যামিলির সাথে। আমার মনে হয় ফ্রেন্ডসের থেকে বেশি ফ্যামিলির সাথে থাকাটা বেশি মেমোরেবল হয়ে ওঠে। पुणे से आए हैं, फर्स्ट विजिट है क्योंकि मेरा ये ससुराल है, क्योंकि शी इज़ फ्रॉम कोलकाता और हम पुणे से हैं। कोलकाता का तो क्लाइमेट बहुत ही ठंडा है, बर्दाश्त नहीं हो रहा है लेकिन पुणे में इससे थोड़ा कम ज़्यादा है, मतलब कम है। 1 जनवरी को तो घूमना है पूरा कलकत्ता। आज ये विज़िट किया है विक्टोरिया मेमोरियल। इसके बाद देखेंगे न्यू टाउन, चाइना टाउन, जो कुछ है। मोस्टली तो न्यू ईयर को हम चर्च में जाते हैं, तो गॉड को थैंक यू बोलते हैं कि पूरा साल आपने हमें अच्छा दिन दिखाया और नए साल की हम शुरुआत करते हैं गॉड को थैंक यू बोल के। आज खाली यहाँ घूमे,
इसके बाद जाएंगे हम लोग कहाँ जाएंगे निको पार्क, न्यू ईयर में भी घूमेंगे हम लोग सब। এরপরে যাওয়ার প্ল্যান আছে মিলেনিয়াম পার্ক, সেখানে ক্রুজে চড়ে সবাই একটু ঘুরবো, টাইম পাস করবো। আর তো নিউ ইয়ারে ফ্যামিলিকে টাইম দেবো, বন্ধুদের সাথে ঘুরতে যাবো, ফ্যামিলির সাথে আবার বন্ধুদের সাথে চলতে থাকবে প্ল্যান। मेरा प्लान ये है कि पहले लोगों के साथ घूमना है, फिर फैमिली को टाइम देना है, फिर खुद को टाइम देना है और न्यू ईयर के रेजोल्यूशन बनाना है, विच इज वेरी इंपॉर्टेंट। और न्यू ईयर का सबसे अच्छा बात कि मैं जिम जाऊँ, जो मैं जा नहीं पाती। हम दक्षिणेश्वर टेम्पल गए, कोलकाता घूम लिए, गंगा सागर घूम लिया, हम दक्षिणेश्वर, काली घाटी, अब यहाँ विक्टोरिया गए हैं, अब यहाँ से बिरला प्लानिटेरियम जाएंगे और उससे पहले हम सुभाष भवन, नेताजी सुभाष चंद्र बोस पहले से वहाँ गए थे और भी बहुत सारी चीज़ें हैं लोकल में हम पूरी घूम चुके हैं। বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বললাম, তারা জানালো যে তাদের আজকের কি প্ল্যান হলো, এরপরে তারা কোথায় যাবে এবং তার সাথে তারা জানালো নিউ ইয়ারে তাদের কি প্ল্যান রয়েছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। বছরের প্রথম দিন 1 জানুয়ারি দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে। এই কল্পতরু উৎসব উপলক্ষে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করতে জারি এক নির্দেশিকা। বছরের প্রথম দিন 1 জানুয়ারি দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব। লক্ষ লক্ষ ভক্ত ওই দিন ভিড় জমাবেন। কল্পতরু উৎসব উপলক্ষে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা হলো নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে 1 জানুয়ারি ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যানবাহনগুলি উত্তর দিক থেকে চলাচল করতে পারবে না। রবীন্দ্র সরণি ও কে ঠাকুর স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড এবং চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিং, গ্রে স্ট্রিট এবং কে পাল এভিনিউ ক্রসিং, মানিকতলা ক্রসিং, রবীন্দ্র সরণি এবং গ্রে স্ট্রিট এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং, গ্যালেপ স্ট্রিট এবং বিধান সরণি ক্রসিং, বেলিয়াঘাটা রোড ও আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ক্রসিং, স্ট্যান্ড রোড এবং কে টেগর স্ট্রিট ক্রসিং, বিটি রোড এবং রাজা মনিন্দ্র রোড ক্রসিং, বিটি রোড এবং দমদম রোড ক্রসিং, বিটি রোড এবং কাশীনাথ দত্ত রোড ক্রসিং, কাশীপুর রোড এবং খগেন চ্যাটার্জি রোড ক্রসিং, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ এভিনিউ এবং গ্যালিপ স্ট্রিট ক্রসিং, চিত্তরঞ্জন এভিনিউ এবং নিউ সিআইটি রোড ক্রসিং, বিবেকানন্দ রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট, চিত্তরঞ্জন এভিনিউ এবং মহাত্মা গান্ধী রোড ক্রসিং রাস্তা এবং রবীন্দ্র সরণি ক্রসিং, এই সব রাস্তাগুলির উত্তরমুখী পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করতে পারবে না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, সবজি এবং ফলমূল এগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে বুধবার সন্ধ্যের পর থেকে মানুষের ঢল পার্ক স্ট্রিটে। বর্ষবরণের রাত থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে পার্ক স্ট্রিটে 1500 বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। এছাড়াও থাকছে ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশও থাকছেন। এছাড়া পিসিআর ভ্যানও রয়েছে। কোথাও কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে পিসিআর ভ্যান। ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি চলছে, কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স মোতায়েন থাকছে, ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। লালবাজার সূত্রে খবর, শহরে উৎসবের দিনে মহিলাদের সুরক্ষা আরও জোরালো করতে পথে পুলিশের এই উইনার্স টিম থাকছে। বুধবার সন্ধ্যের পর থেকেই উইনার্স টিম শহরে ঘোরা শুরু করেছে। বর্ষবরণের দিনেও তারা শহরে টহল দিচ্ছে। 31 ডিসেম্বর ও 1 জানুয়ারি শহরে জনজোয়ার আছড়ে পড়ে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘরে দর্শকদের চাপ, ময়দান, মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাটে পিকনিক চলে। শহরে এইসব জায়গাগুলিতে স্কুটারে চেপে টহল দেবে উইনার্স টিম। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষবরণের আগে সীমান্তে বিএসএফ ও পুলিশের কঠোর নিরাপত্তা। স্বরূপনগরের থেকে বসিরহাট, টাকি, হিঙ্গলগঞ্জ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বছরের শেষ দিনে সুন্দরবনে পর্যটকদের ঢল। উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে জলপথে ও স্থলপথে বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারির ছবি দেখা যাচ্ছে।
বর্ষবরণের আগে সীমান্তে বিএসএফ এবং পুলিশের কঠোর নিরাপত্তা। স্বরূপনগর থেকে বসিরহাট, টাকি, হিঙ্গলগঞ্জ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে তারা। 2025 সালের শেষ দিনে সুন্দরবনে পর্যটকদের ঢল। উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্তে জলপথে ও স্থলপথে বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারির ছবি দেখা গেল। স্বরূপনগরের সোনাই নদীতে 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী স্পিড বোট নিয়ে নজরদারি বাড়িয়েছে। অন্যদিকে বসিরহাট গোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের সতর্কতা এবং টাকির মিনি সুন্দরবনে গোয়েন্দা কুকুর নিয়ে বিএসএফের তল্লাশি। একদিকে রাজ্যে যেসব পর্যটকরা আসছেন তাদের উপর ড্রোন ও সিসিটিভি ক্যামেরার নজরদারি, অন্যদিকে তল্লাশিও চলছে। তবে বিএসএফের এই নজরদারির ফলে আনন্দ উপভোগ করতে পারছেন পর্যটকেরা। যেটা এই বাংলাদেশের এই ব্যাপারে এই অনুভূতিটা, এটা একটা তো এই টাকিতে আসলেই তো সেটা একটু ফিল করা যায়। তো সেটাই ফিল করতে এসেছি আমরা। জাস্ট এক্ষুনি আসলাম, পৌঁছলাম এক্ষুনি। মাঝ রাস্তায় আমরা একটু খেজুর রস টস খেয়ে ভোরবেলা রওনা হয়েছি। এখন এই যে নৌকা বিহারটা করবো, আউটসিন গুলো দেখবো। বাংলাদেশের যদি কোনো অনুভূতি, কোনো কিছু স্পট কিছু যদি আমরা মোবাইলে ক্যাপচার করতে পারি, সেটা অবশ্যই আমাদের ভালো লাগবে। সেই অনুভূতিটা নিয়ে আসা আর কি। আর এখানে লোকজনও খুব ভালো শুনেছি। এখনো পর্যন্ত তো ভালোই লাগলো, এখনো পর্যন্ত খারাপ লাগেনি, ভালো লেগেছে। আমরা জাস্ট এক্ষুনি পৌঁছলাম। অন্যদিকে যেসব গাড়িগুলো রয়েছে তার উপরেও বাড়তি সতর্কতা রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর। সকাল থেকে সুন্দরবনের টাকি পর্যটন কেন্দ্রে ঢল নেমেছে ভ্রমণ পিপাসু মানুষদের। সেখানেই বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের নয়া সময়সূচি কার্যকর পূর্ব রেলে। শিয়ালদা হাওড়া ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল। নতুন বছরে 1 তারিখ থেকেই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। নতুন বছরে নয়া সময়সূচি কার্যকর হবে পূর্ব রেলে। শিয়ালদহ হাওড়া ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল। নতুন বর্ষের 1 তারিখ থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে। রেল জানিয়েছে, এই নতুন টাইম টেবিলের মূল উদ্দেশ্য সঠিক সময়ে ট্রেন চালানো। পূর্ব রেল কর্তৃপক্ষ আশাবাদী, যাত্রার সময় কমে যাওয়ায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে। শুধু সময় পরিবর্তন নয়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। নতুন বছর থেকে 6 জোড়া হাওড়া আরামবাগ হাওড়া ইএমইউ লোকাল গোঘাট পর্যন্ত চলবে। এছাড়াও 2 জোড়া হাওড়া তারকেশ্বর হাওড়া ইএমইউ লোকাল এবার থামবে গোঘাটে। 4 জোড়া তারকেশ্বর আরামবাগ তারকেশ্বর ইএমইউ লোকালের যাত্রা গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও নতুন বছর থেকে একটি শিয়ালদহ রানাঘাট ইএমইউ লোকাল শান্তিপুর পর্যন্ত চলবে। এছাড়াও বিবাদীবাগ ব্যারাকপুর ইএমইউ লোকালের যাত্রা কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এবার থেকে ব্যারাকপুর শিয়ালদহ ইএমইউ লোকালও কল্যাণী পর্যন্ত চলবে। এছাড়াও 2টি বর্ধমান 3 পাহাড় মেমু ট্রেনের যাত্রা সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হলো। পূর্ব রেল জানিয়েছে, 6টি ট্রেন চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে। হাসনাবাদ বারাসত হাসনাবাদ ইএমইউ লোকাল পূর্বে সপ্তাহে 6 দিন চলত। নতুন টাইম টেবিল অনুযায়ী এই 2 ট্রেন এবার থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে শিয়ালদহ ব্যারাকপুর শিয়ালদহ ইএমইউ লোকাল ও ব্যারাকপুর বিবাদীবাগ ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন চলবে। পূর্ব রেল জানিয়েছে, মোট 45টি মেল ও এক্সপ্রেস ট্রেন ও 203টি ইএমইউ মেমু ডেমু প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন আনা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার থেকে বিনা টিকিটে আর ভ্রমণ নয় ট্রেনে। ধরা পড়লে শুধু জরিমানাই নয়, হতে পারে কেসও। এমনই কড়া বার্তা দিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। এবার থেকে বিনা টিকিটে ট্রেনে উঠলেই কেস, এমনই কড়া বার্তা দিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। যাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধভাবে ট্রেনে যাতায়াত বন্ধ করতে শিয়ালদা বারাসাত শাখায় বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জয়শ্রাম মিনা। তার উপস্থিতিতেই বিভিন্ন ট্রেন ও স্টেশনে হঠাৎই টিকিট পরীক্ষা করা হয়। রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, আর কোনো ছাড় নয়, টিকিট ছাড়া ভ্রমণ মানেই আইনি ব্যবস্থা। অভিযানের সময় বিনা টিকিটে বা অনিয়মিতভাবে ভ্রমণের অভিযোগে মোট 282 জন যাত্রীকে ধরা হয়েছে। শুধু তাই নয়, 94টি বুকিং না করা লাগেজ এবং স্টেশন চত্বরে থুতু ফেলার 33টি ঘটনাও সামনে এসেছে। এই সব কিছু মিলিয়ে মোট 409টি মামলা রুজু করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, এই অভিযানে জরিমানা বাবদ মোট 1,05,590 টাকা আদায় করা হয়েছে। রেল আধিকারিকদের মতে, এতদিন অনেকেই টিকিট না কেটেই ট্রেনে ওঠার সাহস দেখাতেন। এবার থেকে সেই অভ্যেস বদলাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিয়ালদা ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, বিনা টিকিটে ভ্রমণের ফলে ট্রেনে ভিড় বাড়ে, বৈধ যাত্রীরা সমস্যায় পড়েন এবং যাত্রী পরিষেবার মানও নষ্ট হচ্ছে। তাই যাত্রীদের স্বার্থেই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে মামলা ও জরিমানা, এটাই হবে নীতি। রেলের তরফে যাত্রীদের অনুরোধ, তারা যেন ট্রেনে ওঠার আগে অবশ্যই বৈধ টিকিট কাটেন, লাগেজ বুকিং সংক্রান্ত নিয়ম মানেন এবং ট্রেন ও স্টেশন পরিষ্কার রাখেন। রেলের মতে, যাত্রীদের সহযোগিতা ছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রেলযাত্রা সম্ভব নয়। হাই নিউজ নেটওয়ার্ক। শিয়ালদা স্টেশন এবার আরও উন্নতির পথে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং স্টেশনকে আরও সুন্দর ও আধুনিক করে তুলতে বড় পরিকল্পনা নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। শিয়ালদা স্টেশনে আবারও উন্নতির পথে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং স্টেশনকে আরও সুন্দর ও আধুনিক করে তুলতে বড় পরিকল্পনা নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্যোগে এই উন্নয়নের কাজ শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষের লক্ষ্য শুধু ট্রেন বাড়ানো নয়, যাত্রীদের অভিজ্ঞতাও আরও ভালো করা। তাই স্টেশনে ট্রেন রাখার জায়গা বাড়ানো, ট্রেন চলাচল সহজ করা এবং ভিড় কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে শিয়ালদা স্টেশনের কাঠগোলা এলাকায় 4টি নতুন স্ট্যাবলিং লাইন তৈরি করা হবে। এতে ট্রেন দাঁড় করানো সহজ হবে এবং প্ল্যাটফর্মে অযথা ভিড় বাড়বে না। বেলঘরিয়া সাইডিংয়ে আরও 6টি নতুন লাইন যুক্ত হওয়ায় শিয়ালদা থেকে ট্রেন চালানো ও ফেরানো আরও দ্রুত হবে। স্টেশন ও আশেপাশের এলাকায় ট্রেনের দেরি কমাতে কুলপি, লালগোলা ও গেদে নতুন লুপ লাইন তৈরি করা হচ্ছে। এর ফলে ধীর গতির ট্রেনের কারণে আর যাত্রী ট্রেন আটকে থাকবে না। শুধু লাইন বাড়ানো নয়, স্টেশনের চেহারাতেও পরিবর্তন আসছে। শিয়ালদা ডিভিশনের আওতাধীন 13টি গুরুত্বপূর্ণ স্টেশনের সঙ্গে শিয়ালদা স্টেশনের ইয়ার্ডও নতুনভাবে সাজানো হবে। পুরানো ও জটিল ট্র্যাক ব্যবস্থার বদলে আধুনিক ও সহজ বিন্যাস করা হবে, যাতে ট্রেন চলাচল আরও মসৃণ হয়। শুধু ট্রেন পরিষেবা আরও নিয়মিত রাখতে আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের ব্যবস্থা বসানো হবে। লেক গার্ডনেস, বজবজ, সোনারপুর থেকে ক্যানিং, বারুইপুর থেকে ডায়মন্ড হারবার এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর রুটে এতে ট্রেন দেরি কমবে এবং যাত্রীদের সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়াও রানাঘাট থেকে বনগা রুটে ডাবল লাইন এবং রানাঘাট থেকে কৃষ্ণ লাইন ও কল্যাণী থেকে রানাঘাট রুটে 3য় লাইন তৈরির ফলে শিয়ালদা স্টেশনের ওপরে চাপ অনেকটাই কমবে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম জানিয়েছে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দেওয়াস্করের তত্ত্বাবধানে এই উন্নয়নের কাজ চলছে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে, যাতে 2030 সালের পরেও শিয়ালদা স্টেশনের যাত্রীদের জন্য আধুনিক, পরিষ্কার ও স্বাচ্ছন্দ্যময় রেল হাব হিসেবে গড়ে ওঠে। সব মিলিয়ে শিয়ালদা স্টেশনে আরও উন্নতির পথে সুন্দর ও সাজানো হবে, যাতে যাত্রীরা সুন্দর ও সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শেষে সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দেশ। জাপানকে টপকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত।
বছর শেষে সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগোলো ভারত। জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত। কেন্দ্র সরকারি সূত্রে বলছে, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য 4.18 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। একমাত্র আমেরিকা, চীন এবং জার্মানি ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বৃহৎ অর্থনীতি। যে গতিতে আমরা এগোচ্ছি তাতে 2030 সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে 7.3 ট্রিলিয়ন ডলারে। ভারতের জিডিপি 2022 সালে ছিল 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই তা দ্বিগুণের কাছাকাছি। এই শতাব্দীর শেষেই তা প্রায় 3 গুণ হয়ে 7.3 ট্রিলিয়ন ডলারে পরিণত হবে এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত। প্রাথমিকভাবে মোদী সরকারকে টার্গেট করেছিল 2027 সালের মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে তুলে ধরা হবে। ব্যাংকিং নিয়োগের সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, 2027 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ডলার অর্থাৎ 5 লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ভারত। মোটামুটিভাবে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্যে রাখছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার। সেটা করতে পারলে 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির জন্য বড়সড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অভিযোগই হল অর্থনীতির দিকে নজর না দেওয়া। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শুধু নিজের এজেন্ডা পূরণের চেষ্টায় ব্যস্ত, অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আর্থিক বৃদ্ধির এই হার ধরে রাখতে পারলে সেই অভিযোগের পাল্টা দেওয়ার হাতিয়ার খুঁজে ফেলবে গেরুয়া শিবির। যদিও বিরোধীদের দাবি, দেশের অর্থনীতির বৃদ্ধির নেপথ্যে মুষ্টিমেয় কিছু শিল্পপতির উন্নয়নও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।